সুস্মিতা তার শাশুড়ি মা অনন্যা দেবী এবং তার শ্বশুরমশাই হরিনাথ বাবু আর তার ননদ কবিতা এবং তার স্বামী শুভ আর তাদের একমাত্র ছোট্ট সন্তান তৃষাকে নিয়ে মোহনপুর গ্রামে বসবাস করে। সুস্মিতার শ্বশুর শাশুড়ির বয়স বাড়ার সাথে সাথে তারা আর কোনো কাজই করতে পারে না, তাই তারা সবসময় বাড়িতেই বসে শুয়ে কাটায়। শুভ গ্রামের ছোটখাটো দিনমজুরের কাজ করে সংসার চালায়। দরিদ্রতার কারণে শুভকে আর তার বোন কবিতাকে তার মা বাবা পড়াশোনা শেখাতে পারেনি, যার কারণে আজ শুভকে গ্রামে দিনমজুরের কাজ করে সংসার চালাতে হয়। কবিতা তার মা বাবার দেখাশোনা করে, সে সব সময় বাড়িতে থাকে, আর তার বৌদি সুস্মিতা লোকের বাড়িতে কাজ করে সেখান থেকে 2 টাকা পয়সা উপার্জন করে। এমনই একদিন, মা তুমি কাজে চলে যাচ্ছ? আমি তো বাড়িতে বসে বসে আমার আর ভালো লাগে না, আজ আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো না। কিন্তু মালকিনদের বাড়িটা তো অনেকটা দূর, তুই হেঁটে হেঁটে যেতে পারবি তো? দেখ, আমি কিন্তু তোকে কোলে নিতে পারবো না। এখন তোকে কোলে কোলে নিয়ে যেতে গেলে হাঁটতে অনেক কষ্ট হবে আর যেতেও অনেক লেট হয়ে যাবে, তখন কিন্তু আমাকেই মালকিন অনেক কথা শোনাবে। মা আমি কিছু জানি না, আজকে আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতেই হবে, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব। তৃষা জেদ করছে দেখে তার ঠাম্মি অনন্যা দেবী বলে, বৌমা, ও যে কালে এত জেদ করছে, যাও না, তুমি ওকে নিয়ে যাও, সেই তো বাড়িতেই বসে থাকে, আমাদের কাছে বসে থেকে থেকে ও বিরক্ত হয়ে যায়। আজ তুমি বরং তোমার সঙ্গে নিয়ে যাও, বাইরে থেকে একটু ঘুরে আসলে ওর ভালো লাগবে। হ্যাঁ বৌদি, তোমার সঙ্গে তুমি তৃষাকে নিয়ে যাও, তাহলেও দেখে আসবে তোমার মালকিনের বাড়িটা কোথায়, আর তুমি সেখানে গিয়ে কি কাজ করো, সারাদিন তো আমাকে জিজ্ঞাসা করে করে পাগল করে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যে কালে এত করে বলছো, ঠিক আছে, ওকে তাহলে আজ আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। এই তৃষা চল। এই বলে সুস্মিতা তার ছোট মেয়ে তৃষার হাত ধরে বেরিয়ে পড়ে মালকিনদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হাঁটার পর তৃষা বলে, মা আর কত দূর যেতে হবে? বাপরে বাপ, এত তো হাঁটাই যাচ্ছে না, তুমি এত দূর কি করে হেঁটে হেঁটে আসো? তোকে তো আগেই বললাম অত দূর হাঁটতে পারবি তো, এবার চল হেঁটে হেঁটে। আর একটুখানি এসে গেছি, ওই তো বাড়িটা দেখা যাচ্ছে, চল চল, দেরি করলে কিন্তু আবার মালকিন আমাকে রাগ করবে। এই বলে সুস্মিতা তার মেয়েকে নিয়ে জোরে পা চালাতে থাকে, কিন্তু মিনিট পরে সুস্মিতা তার মালকিনের বাড়িতে এসে হাজির হয়। বাড়িতে ঢুকেই সুস্মিতা সোজা রান্নাঘরে চলে যায় আর তৃষাকে বলে, মা তৃষা, তুই এখানেই বস কেমন, আমি বাড়ির কাজগুলো সেরে ফেলি। এই বলে সুস্মিতা তার মেয়েকে এক জায়গায় বসিয়ে দেয় এবং সে নিজের বাড়ির সমস্ত কিছু কাজ করতে থাকে, সকলের জন্য রান্না বান্না করতে থাকে। সুস্মিতা যাদের বাড়িতে কাজ করত সেখানে থাকতো তার মালকিন বিপাশা এবং মালকিনের স্বামী অরিন্দম আর তাদের একমাত্র সন্তান মিলি। বিপাশা আর অরিন্দম দুজনেই বড় অফিসে কাজ করত। তারা সকালবেলায় বাড়ি থেকে বার হয়ে যেত এবং সন্ধ্যাবেলায় বাড়ি ফিরত। ততক্ষণ সুস্মিতা তাদের বাড়ির এবং মিলির খেয়াল রাখত। মিলি ক্লাস 6-এ পড়ে, সেদিন ছিল মিলির জন্মদিন। মিলির মা বাবা দুইজনেই সেদিন অফিসে গিয়েছিল, যার কারণে মিলি রাগ করে রুমে দরজা বন্ধ করে বসেছিল। সন্ধ্যাবেলা তার মা বাবা অফিস থেকে বাড়ি ফিরে তাকে ডাকাডাকি করতে থাকে। মিলি, মিলি, মা মিলি, কোথায় গেলি? কিরে, সারা দিবি না? আচ্ছা, সারা না দিলে আমি তোর পছন্দের গিফটটা দেবো কি করে? আর সবচেয়ে পছন্দের জিনিস তোমার খাবারটাও তো এনেছি, তাহলে কি তুমি খাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর বাবাকেই দিয়ে দিচ্ছি। মায়ের কথা শুনে মিলি দরজা খুলে রুম থেকে বার হয়ে আসি। তখন মিলির হাতে জন্মদিনের গিফট এবং একটা খাবারের প্যাকেট দেয়। তখন মিলি বলে, মা আমি জানি আমি যতই রাগ করি না কেন তুমি আর বাবা আমাকে ঠিক মানিয়ে নেবে, আমি জানতাম তুমি নিশ্চয়ই আমার পছন্দের খাবারটা আনবে। সত্যি এই ডিম সিঙ্গারা খেতে যে আমার কত ভালো লাগে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমি এটা তোমার কাজের আন্টিকে বলে একটা প্লেটে দিতে বলছি, ঠিক আছে? তুমি টেবিলে গিয়ে বসো। সুস্মিতা, সুস্মিতা, এটা একবার নিয়ে যা তো। এই নে, এটা একটা প্লেটে করে নিয়ে আয়। আজ আমার মেয়ের জন্মদিন বলে কথা, আজ আমি আমার মেয়েকে নিজের হাতে খাইয়ে দেব। মালকিনের কথা মতো সুস্মিতা ডিমের সিঙ্গারাগুলোকে একটা প্লেটে সাজিয়ে রাখে। ডিম সিঙ্গারাগুলোকে দেখে তৃষা বলে, মা এটা তো মনে হচ্ছে ডিমের সিঙ্গারা, আমাকেও একটা দাও না, আমার
কবে থেকে খুব ইচ্ছে করছে ডিমের সিঙ্গারা খাবার, কিন্তু তুমি তো আমাকে কিনেই দাও না। আমাকে একটা দাও না মা খেতে। না না, এ থেকে নিলে হবে না, এটা তো মালকিন তার মেয়ের জন্য এনেছে। আমি তোকে পরে কিনে দেব, কেমন? দাঁড়া, আমি এটা দিয়ে আসি। এই বলে সুস্মিতা দেবী সিঙ্গারার প্যাকেটটা বিপাশা মালকিনকে দিয়ে আসে। তখন মালকিন তার মেয়েকে নিজের হাতে ডিমের সিঙ্গারা খাইয়ে দেয়। মালকিন যখন তার মেয়েকে খাইয়ে দিচ্ছিল তখন সেখানে তৃষা যায় এবং সিঙ্গারাগুলোর দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে মিলি বলে, মা দেখো, এই মেয়েটা আবার কে? আমার সিঙ্গারাগুলোর দিকে এইরকম ভাবে তাকিয়ে আছে, ওকে চলে যেতে বলো এখান থেকে। মিলির কথা শুনে তার মা তৃষা দেবী সেখান থেকে চলে যেতে বলে। তখন তৃষা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। সন্ধ্যার পর সুস্মিতা বাড়ির সমস্ত কাজ মিটিয়ে তৃষার হাত ধরে মালকিনের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে তৃষা তার মাকে বলে, মা দেখলে তুমি, তোমার মালকিনটা কত বড় কিপটে, নিজের মেয়েকে ভালোবেসে সবকটা সিঙ্গারা খাইয়ে দিল আর আমাকে একটাও দিল না। ওফ, তুইও না সত্যি। আচ্ছা, মালকিন তার মেয়েকে খাইয়ে দিচ্ছে, তোর কি হচ্ছে বলতো? তোর খাওয়া হচ্ছে না বলে তুই এইরকম বলছিস, তাই তো? ঠিক আছে, তোর জন্মদিনের দিনে আমিও তোকে ডিমের সিঙ্গারা খাওয়াবো, কেমন? তাই নাকি মা? সত্যি? বাহ, এটা তো তাহলে খুব ভালো হবে। আমার জন্মদিনের দিনে আমি ডিমের সিঙ্গারা খাবো, খুব মজা হবে। মায়ের মুখে এই কথা শুনে তৃষা খুবই খুশি হয়ে যায়। তখন সে খুশি মনে বাড়ি ফিরে আসে। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সুস্মিতা কাজ থেকে বাড়িতে আসতে কবিতা তার বৌদিকে বলে, বৌদি দেখো না, দাদার তো আজকে কোথাও কাজ হলো না, আজকে আর কোথাও কাজ পেলো না। তুমি খাবারের কিছু ব্যবস্থা করো, বাড়িতে আর কিছুই রেশন বলতে নেই, যা ছিল রাত্রেবেলায় শেষ হয়ে গেছে। ঠিক আছে, তুমি বাড়িতেই থাকো, আমি দেখছি কোথায় খাবার পাওয়া যায় কি। দেখি একবার রতনলালের দোকানে গিয়ে। এই বলে সুস্মিতা রেশন নেবার জন্য রতনলাল বাবুর দোকানে যায় এবং সেখানে গিয়ে সুস্মিতা বলে, বলছি দাদা, আমাকে আজকেও কিছু রেশন ধার দিন না, আমি মাইনে পেলে আপনাকে সব টাকা দিয়ে দেব। কি বলুন তো, আপনি কি আপনার একটু লজ্জা শরম বলতে নেই? 2-3 মাস হয়ে গেল আপনি এখনো পর্যন্ত আমার টাকা মেটালেন না, আর আবার এসে গেলেন খাবার রেশন চাইতে। দেখুন, আমি আপনাকে ধার দিতে পারবো না, আগে পয়সাটা মেটান, তারপর না হয় ধার দেবো, বুঝেছেন? দাদা, আমি এই মাসে টাকা পেলে আপনাকে দিয়ে দেব, আপনি দয়া করে আজকের দিনটা আমাকে কিছু খাবার দিন, আমি আপনাকে কথা দিচ্ছি টাকা পেলেই আপনাকে আগে দিতে আসবো। এই বলে সুস্মিতা যেমন হোক করে তেল মাখিয়ে রতনলাল বাবুর থেকে কিছুটা রেশন বাড়িতে নিয়ে যায় এবং বাড়ির সকলকে খাবার বানিয়ে খেতে দেয়। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে তৃষার জন্মদিনে চলে আসে। তখন তৃষা খুশি মনে তার মাকে বলে, মা তুমি তো আমাকে বলেছিলে আমার জন্মদিনে তুমি আমাকে ডিম সিঙ্গারা খাওয়াবে, আজ কিন্তু তোমাকে তোমার কথা রাখতেই হবে, আমাকে আমার পছন্দের ডিম সিঙ্গারা খাওয়াতে হবে। হ্যাঁ রে মা, মনে আছে আমার সব কিছুই। আজকে আমি কাজে যাই, তারপরে মালকিনের কাছ থেকে টাকা পেয়ে তোর জন্য ডিমের সিঙ্গারা কিনে আনবো, কেমন? এই বলে সুস্মিতা দেবী কাজে চলে যায়। কাজে গিয়ে সে বাড়ির সমস্ত কাজ করে দেয় এবং সন্ধ্যেবেলা বাড়ি আসার সময় মালকিন তাকে বলে, সুস্মিতা, এই নে তোর মাইনেটা দেখে নে, এতে পুরো 3000 টাকা আছে। মালকিনের কাছ থেকে মাইনে পেয়ে সুস্মিতা খুবই খুশি হয়ে যায়। তখন সে খুশি মনে বাড়ির পথে রওনা দেয়। রাস্তা দিয়ে আস্তে আস্তে সে একটা ডিম সিঙ্গারার ঠেলার কাছে যায়। দাদা, এই ডিম সিঙ্গারাগুলো কত করে? এই ডিম সিঙ্গাড়াগুলো একটা 25 টাকা পিস, বলুন কটা দেবো? বাপরে বাপ, একটা 25 টাকা, তাহলে দুটো 50 টাকা। বাড়ির সকলের জন্য নিতে গেলে যে আমাকে আমার পুরো মাইনের টাকাই দিয়ে নিতে হবে। না না, তার থেকে বরং আমি দেখে নিই এই ডিমের সিঙ্গারাগুলো কিভাবে বানায়, তাহলে আমি বাড়িতে গিয়ে নিজের হাতে তৈরি করে তৃষাকে ডিমের সিঙ্গারা খাওয়াবো। না না দাদা, থাক, আমাকে দিতে হবে না। এই বলে সুস্মিতা কিছুটা দূরে সরে যায় এবং দূর থেকে সে তন্ময় ডিম সিঙ্গারাওয়ালার দিকে নজর রাখে। তখন সুস্মিতা দেখে যে তন্ময় সিঙ্গারাওয়ালা কেমন ভাবে ডিমের সিঙ্গারা তৈরি করছে। পুরোটা দেখে নেবার পর সুস্মিতা রতনলাল বাবুর কাছে যায় এবং তার কাছ থেকে যে টাকা বাকি ছিল সেই টাকাটা দিয়ে দেয়। তারপর সেখান থেকে কিছু ডিমের সিঙ্গারার জিনিসপত্র নিয়ে নেয়।
সুস্মিতা বাড়িতে এসে মেয়ের জন্য নিজের হাতে ডিমের সিঙ্গাড়া বানায়, তারপর সে তার মেয়েকে দেয়। তৃষা মা, এই দেখ, এটা খেয়ে দেখ তো কেমন হয়েছে, আমি তোর জন্য নিজের হাতে ডিমের সিঙ্গাড়া বানিয়েছি। এই বলে সুস্মিতা বাড়ির সকলকে একটা করে ডিমের সিঙ্গাড়া দেয়। বাড়ির সকলে ডিমের সিঙ্গাড়া খেয়ে খুবই প্রশংসা করে। মা, এটা তো খুবই সুস্বাদু। সত্যি আমি এইরকম সিঙ্গাড়া কোনোদিনও খাইনি। সত্যি বৌদি, এই সিঙ্গাড়াটা খুব সুন্দর হয়েছে। তুমি তো দোকানদারের থেকে অনেক বেশি সুন্দর বানিয়েছো। হ্যাঁ বৌমা, আজ তুমি দেখিয়ে দিলে গরিব দরিদ্র হওয়া সত্ত্বেও কিভাবে চালাতে হয়। আজ তুমি যদি না তোমার এই চালাকি দেখাতে, তাহলে আজ আমরা এত সুন্দর আর এত সুস্বাদু খাবার খেতে পেতাম না। এই ডিম সিঙ্গাড়া খুব সুন্দর হয়েছে বৌমা। এইভাবেই বাড়ির সকলে সুস্মিতার নাম করতে থাকে। দরিদ্র হওয়া সত্ত্বেও তারা সকলে এই প্রথমবার সুস্মিতার কারণে ডিমের সিঙ্গাড়া খেতে পারে। সিঙ্গাড়া খেয়ে তারা খুবই খুশি হয়ে যায়। সেদিনের পর থেকে তারা এইরকম ভাবে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। সূর্য ডুবে গেল আর এখনো পর্যন্ত ঘরের বৌমা ঘরে ফিরলো না। অনিন্দিতা দেবী যখন চেল্লাচিল্লি কথাগুলো বলছিল, তখনই তার বৌমা অঞ্জলি হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। এসে গেছো তুমি? সময়ের জ্ঞানাগান নেই নাকি তোমার কাছে? একবার যদি হাতে টাকা পড়ে ব্যাস অমনি উড়ে উড়ে শপিং করতে যাবার জন্য বেরিয়ে পড়ো। আরে আমি শপিং করছি দেখে তাতে আপনি কেন এত চলছেন? আপনি যখন শপিং করতে যান তখন আমি তো কই আপনাকে কিছু বলি না, তাহলে আমি শপিং করছি দেখে আপনার কেন এত ফাটছে? আমি তো আমার স্বামীর টাকায় শপিং করছি। সব সময় আপনি আমার খুশিতে আগুন লাগানোর জন্য বসে থাকেন। আরে আরে আরে, এ কি বাজে বৌমা রে বাবা! শাশুড়ি মায়ের মুখের ওপর চোপড়া করে। হ্যাঁ মা, হ্যাঁ, সব দোষ তো আমারই। আপনি তো ধোয়া তুলসী পাতা। অনিন্দিতা দেবী তার স্বামী অনিমেষ বাবু এবং তার ছেলে অজয় ও তার বৌমা অঞ্জলির সাথে এক গ্রামে বসবাস করত। তারা শাশুড়ি বৌমায় ছোটখাটো জিনিসে সব সময় ঝগড়া করে। রোজের মতো আজকেও তাদের ঝগড়া শুনে তার প্রতিবেশীরা খুবই মজা নিচ্ছিল। তখনই অনিমেষ বাবু এবং অজয় অফিস থেকে এসে যায়। বাবা, এখানে এত চেল্লামিলি কিসের? আর এখানে এত লোকজন রয়েছে কেন? অজয়, সামনে দেখ, সেই আবার নাটক শুরু হয়ে গেছে। বউ শাশুড়ির ঝগড়া। চল, জলদি চল, ওদের থামাতে হবে। মা, অঞ্জলি, কি হয়েছে? তোমার আবার আজকে শুরু হয়ে গেলে? তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমার ঝগড়াটে মাকেই জিজ্ঞাসা করো। কি বৌমা, তুমি আমাকে ঝগড়াতে বলছো? আর তুমি কি ধোয়া তুলসী পাতা? তাদের বউ শাশুড়ির এইরকম ঝগড়া দেখে অনিমেষ বাবু রেগে গিয়ে বলে, আরে এবার চুপ করো তোমরা। তোমরা দুজনে এতই ঝগড়ায় ব্যস্ত হয়ে গেছো যে তোমরা এটা দেখতে পাচ্ছ না সব প্রতিবেশী তোমাদেরকে দেখছে। অনিমেষ বাবু এবং তার ছেলে মিলে বউ শাশুড়ির ঝামেলাকে যেমন হোক করে থামিয়ে তাদের দুইজনকে বাড়ির মধ্যে নিয়ে যায়। পরের দিন সকালে, বৌমা, তোমার যে এই গোলাপি রঙের শাড়িটা আছে না, ওটা ইস্ত্রি করে আমাকে দেবে তো? আজকে সন্ধ্যাবেলা ওটা পরে আমি আমার বান্ধবীর বাড়িতে যাব। ক্ষমা করবেন মা, ওই শাড়িটা আমি আপনাকে দিতে পারবো না। আমি কোনো মতেই চাইনি যে আমার শাড়িটা খারাপ হয়ে যাক। আরে, আমি কি শাড়িটা খেয়ে নেব নাকি? একবার পরে আমি আবার দিয়ে দেব। তুমি এটা ভুলে যেও না, ওই শাড়িটা তুমি আমার ছেলের টাকায় কিনেছো। আপনার ছেলের টাকায় কিনেছি কি জানি না, কিন্তু এটা জানি আমি আমার স্বামীর টাকায় কিনেছি। আর এতই যে কালে বৌমার শাড়ি পরার শখ, তাহলে নিজের শরীরের ওজনটা একটু কমান না। কারণ কোনো কাজই তো আপনি করেন না, সব কাজ তো আমাকেই করতে হয়। দিন রাত তো শুধু আপনি বসে থাকেন আর খাওয়ার সময় খেতে আসেন। এই কথা শুনে অঞ্জলির শাশুড়ি মায়ের মুখ একদম চুপ হয়ে যায় আর অঞ্জলি রান্নাঘরের দিকে চলে যায়। তখনই অনিন্দিতা দেবী নিজের মনে মনে বলে, নিজের ফিট শরীরের উপর এত গর্ব তোমার? তুমি আমার এই মোটা হওয়ার জন্য আমার মজা নিলে? এবার দেখো তুমি আমি কি করতে পারি। অনিন্দিতা দেবী তার বৌমাকে রান্নাঘরে ব্যস্ত দেখে সে লুকিয়ে তার বৌমার রুমে যায়। গিয়ে আলমারি থেকে তার গোলাপি রঙের শাড়িটা বার করে পরিয়ে দেয় এবং সে যখন রুম থেকে বার হয়ে আসছিল তখন এসে দেখে আয়নার সামনে অনেকগুলো মেকআপ বক্স রাখা রয়েছে।
অনিন্দিতা দেবী মেকআপ বক্সগুলোকে ভেঙে দেয় এবং হাসতে হাসতে বলে, এবার আমিও দেখি এই শাড়িটা তুমি কি করে পরো, আর এই মেকআপ গুলো দেখে বৌমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। সব শেষ করে অঞ্জলি যখন তার রুমে আসে তখন সে দেখে তার মেকআপ বক্সও পড়ে আছে আর তার সুন্দর শাড়িটা পুড়ে গেছে। অঞ্জলি তখন বুঝতে পেরে যায় যে এটা তার শাশুড়ি মায়ের কাজ। সে খুবই রেগে যায়। কিছুক্ষণ পর অনিমেষ বাবু এবং অজয় বাড়ি ফেরে। মা, মা কোথায় আপনি? এখানে আসুন। অঞ্জলির গলার আওয়াজ শুনে তার শাশুড়ি মা তার কাছে আসে। আরে কি হয়েছে বৌমা, এইরকম রাগেতে লাল হয়ে আছো কেন? বেশি ভালো হবার চেষ্টা করবেন না একদম। আমি তো জানতামই না যে আপনি ঝগড়া করার সাথে সাথে এইরকম ভাবে আমার জিনিসপত্র নষ্ট করে দেবেন। আমি আপনাকে শাড়ি দেব না বলেছি বলে আপনি আমার শাড়িটাকেই পরে দেবেন, আর আমার এত দামি মেকআপ বক্সটাকেও আপনি নষ্ট করে দিয়েছেন। আরে এ কি যা তা বলছো বৌমা? আমি কেন তোমার মেকআপ বক্স ভাঙতে যাব? তোমার মেকআপ বক্সের সাথে আমার কোনো সম্পর্ক নেই। জানি তো আপনি কোনোদিনও মানবেন না। ঠিক আছে, আপনি আমাকে চেনেন না। আমি আপনার বৌমা। আপনি যদি বুনো ওল হন তাহলে আমিও বাগাতে তুল। এইরকম ভাবে তারা শাশুড়ি বৌমা ঝগড়া করতে দেখে অজয় বলে, আরে চুপ করো, চুপ করো। সব সময় খালি ঝগড়া আর ঝগড়া। তোমাদের কি আর কোনো কাজ নেই? তোমাদের এই ঝগড়ার জন্য আমাদের বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের কথাও তো একবার ভাবো। অজয়, আমাকে কেন বলছিস? তোর এই ঝগড়াটা বউকে বল। এই বলে তারা শাশুড়ি বৌমা নিজেদের রুমে চলে যায়। তখন অনিমেষ বাবু অজয়কে বলে, বাবা অজয়, এই যে দেখছি পানি মাথায় ওপরে উঠে যাচ্ছে। ঝগড়া এরকম ভাবে চলতে থাকলে তো আমরা পাগল হয়ে যাব। এবারে আমাদের বাপ বেটাকে কিছু একটা করতে হবে। পরের দিন সকালে অঞ্জলি যখন তাদের বাড়ির বাইরেটা ঝাড় দিচ্ছিল তখনই তার কাছে এক প্রতিবেশী রমা দেবী আসে। অঞ্জলি বৌমা কেমন আছো? আমার কথা বাদ দিন কাকি, আজ হঠাৎ আমার কথা মনে পড়ে গেল কেন? অঞ্জলি বৌমা, তোমার শাশুড়ি মায়ের মতো নয় আমি। কি জানি বাবা, কি দেখে তোমার মা বাবা এই ঝগড়াতে শাশুড়ি মা তোমার বানিয়ে দিয়েছে। সারাদিন তো তোমার সাথে ঝগড়া করে আর পায়ের উপরে পা তুলে বসে থাকে, কোনো কাজই করে না। খারাপ টাইম হলেও ঠিক খেয়ে নেয়। তাই জন্য আজ চেহারা দেখো বাহুবলীর মতন হয়ে গেছে। তুমি যেন কিছু মনে করো না বৌমা, তোমার শাশুড়ি মা তো প্রথম থাকতেই এইরকম ঝগড়া করে। অনিন্দিতা দেবী তার বৌমা এবং রমা দেবীর কথা জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। অনিন্দিতা দেবী খুবই রেগে গিয়েছিল। রমা দেবীর এইরকম কথা শুনতে পেয়ে আর বসে থাকতে না পেরে তার কাছে যায়। অনিন্দিতা দেবী যখন বাড়ির বাইরে বার হয় তখন তার বৌমা অঞ্জলি বলে ওঠে, বলছি যে কাকি, তোমার এইরকম কথা তুমি অন্য কাউকে গিয়ে শোনাবে। অঞ্জলি তার শাশুড়ি মায়ের নামে এইরকম বদনাম একদম সহ্য করবে না। আর তুমি যে ঝগড়ার কথা বলছো, ওই রকম ঝগড়া তো সব শাশুড়ি বৌমার মধ্যেই হয়। যান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমি এখানে থাকতেও চাই না। আমি তো এমনিই এসেছিলাম। ঠিক আছে যাচ্ছি আমি। অঞ্জলির মুখে এইরকম কথা শুনে তার শাশুড়ি মায়ের খুব ভালো লাগে। তার শাশুড়ি মায়ের মনে ও তার বৌমাকে নিয়ে যে রাগটা ছিল তখন সেটা আর ছিল না। পরের দিন সকালে নাস্তা করার সময় অনিন্দিতা দেবী বলে, এসো এসো, সবাই আজ একসঙ্গে খাওয়া হবে। আমার কথা বাদ দাও। আমরা বাপ বেটা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা তোমাদের দুই শাশুড়ি বৌমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তবুও তোমাদের ঝগড়া থামে না। এই জন্যই আমি ভেবেই নিয়েছি যে অনিন্দিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। না না বাবা, ভুল তো অঞ্জলির আছে, তাই আমিও ভেবেছি অঞ্জলিকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দেবো। এইরকম কথা শুনে অঞ্জলি এবং তার শাশুড়ি মায়ের চোখে জল এসে যায় এবং তারা তখন তাদের নিজেদের ভুল বুঝতে পারে। তারপর তারা একে অপরের থেকে ক্ষমা চেয়ে নেয়। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে কথা শোনাতেন আর আমিও আপনার মুখের উপরে কথা বলে দিতাম। সত্যি আমারই ভুল ছিল, আমাকে ক্ষমা করে দিন মা। বৌমা, আমি তোমাকে সব সময় কথা শোনাতাম। ছোটখাটো কথাতেই তোমাকে কথা শোনাতাম, রাগ করতাম। ভুলটা আমারই ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও।
এইভাবেই তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে এবং তারপর থেকে তারা চারজনে হাসি খুশিতে দিন কাটায়।